একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু। শিরিন শারমিন স্পিকার ও ফজলে রাব্বি ডেপুটি স্পিকার নির্বাচিত। এসএসসি ও সমমানের প্রশ্ন ফাঁস রোধে কঠোর অবস্থানে র্যাব, সাতক্ষীরায় আটক একজন। এবং মুগদা হাসপাতালের সাংবাদিকদের উপর হামলার ঘটনায় কাজ শুরু তদন্ত কমিটির। দেশের বিভিন্ন এলাকায় প্রতিবাদ কর্মসূচি, দোষীদের বিচার দাবি। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি জেলার সংবাদে। শুনছিলেন সংবাদ শিরোনাম, পুরোটা সংবাদ জুড়ে থাকছি আমি তানজিয়া চৌধুরী। এবার বিস্তারিত। একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বিকেলে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। পরে স্পিকার হিসেবে ডক্টর শিরিন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রস্তাবটি ভোটে দিলে সর্বসম্মতভাবে তা পাশ হয়। শিরিন শারমিন চৌধুরী স্পিকার পুনর্নির্বাচিত হয়ে দায়িত্ব নেওয়ার পর অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়াও ডেপুটি স্পিকার পদে পুনর্নির্বাচিত হন। এ সময় স্বাগত বক্তব্যে সংসদ সদস্যদের জনকল্যাণে কাজ করার আহ্বান জানান স্পিকার। দেশের উন্নয়ন ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি দল হিসেবে আওয়ামী লীগ ও বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি সংসদে ভূমিকা রাখছে। যোগ দেয়নি বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত কোনো সংসদ সদস্য। সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। অনেক ঘাত প্রতিঘাত চড়াই উতরাই পার হয়ে আমরা একটা গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সক্ষম হয়েছি এবং এবারের নির্বাচনে বাংলাদেশের জনগণ, মা বোনেরা, প্রথম যারা ভোটার তারা, তরুণ ভোটাররা সকলেই স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং একটি সফল নির্বাচনের মধ্য দিয়ে এই সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। আমি বাংলাদেশের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানাই, আমার কৃতজ্ঞতা জানাই। এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে কেউ জড়িত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র্যাব। সকালে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এ কথা জানান বাহিনীটির মহাপরিচালক বেনজির আহমেদ। প্রশ্নপত্র ফাঁসের গুজব ও প্রতারণার ফাঁদে পা না দিতে অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। প্রশ্ন ফাঁস রোধে অসাধু যে কোনো চক্রের বিরুদ্ধে তৎপর থাকার কথা উল্লেখ করে শিক্ষকদেরকেও সতর্ক থাকার আহ্বান জানান র্যাব মহাপরিচালক। ছেলে মেয়ে সোশ্যাল মিডিয়াতে বা সাইবার ওয়ার্ল্ডে আমরা সাইবার পেট্রোলিং অলরেডি শুরু করেছে এবং সাইবার পেট্রোলিং করব। আমরা আন্ডার কাভার অপারেশন করব এটার জন্য এবং আমরা প্রত্যেকটা পরীক্ষার হল আমাদের অফিসাররা, ট্রুপসরা ভিজিট করবে। প্রতারকদের বিরুদ্ধে তো ডেফিনেটলি আমরা, সেটা হতে পারে শিক্ষক, হতে পারে ছাত্র, হতে পারে অভিভাবক, হতে পারে একেবারে দাগি অপরাধী, প্রতারণা করলেও তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। সাতক্ষীরায় প্রশ্নপত্র ফাঁস প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাব ৬। গেল রাত ১১টার দিকে শহরের পলাশপোল স্টেডিয়াম এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম ইশতিয়াক আহমেদ ওরফে ইয়াকুব। সে রাজশাহীর লক্ষ্মীপুর ভাটপাড়া গ্রামের নূর আলম নান্টুর ছেলে এবং রাজশাহী মসজিদ মিশন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থী। র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াকুবকে আটক করে। সে বেশ কিছুদিন থেকে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে গ্রুপ তৈরি করে ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করে আসছিল। রাজধানীর মুগদা হাসপাতালে আরটিভির সাংবাদিকদের উপর গতকালের হামলার ঘটনায় কাজ শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি আগামী ৭ দিনের মধ্যে তদন্ত শেষ করবে। এদিকে গতকালের ঘটনায় কিছুটা নড়েচড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। চেষ্টা সত্ত্বেও জনবল সংকটের কারণে রোগীদের সেবা দেয়া কিছুটা বিঘ্ন হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে আরটিভির সাংবাদিকদের উপর হামলার ঘটনার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে স্থানীয় সংবাদকর্মীদের উদ্যোগে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে এই মানববন্ধন হয়। হামলাকারীদের শাস্তির দাবিতে নোয়াখালীতেও গণমাধ্যম কর্মীরা মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছেন। প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি সত্ত্বেও শৃঙ্খলা ফেরেনি দেশের বিভিন্ন হাসপাতালে। ঝালকাঠি, ঝিনাইদহ, মেহেরপুর সহ বেশ কিছু স্থানে আজও অনিয়ম আর অনুপস্থিত ছিল চিকিৎসকরা। এছাড়া সরকারি হাসপাতালে চিকিৎসক পদ খালি থাকা আর সীমিত আসন ভোগাচ্ছে রোগীদের। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন অভি ইসলাম। ঝালকাঠির 100 বেডের আধুনিক সদর হাসপাতালটিতে চিকিৎসক সংকট প্রবল। আবার যে কজন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক রয়েছেন তাদের বেশিরভাগই দিনের পর দিন ছুটি ছাড়াই অনুপস্থিত থাকছেন কর্মস্থলে। সোমবার সকালে গিয়ে দেখা পাওয়া যায়নি অ্যানেস্থেশিয়ান কানিজ ফাতেমা সহ বেশ কয়েকজনের। খোঁজ নিয়ে দেখা গেছে হাসপাতালটিতে চিকিৎসকের 23টি পদের মধ্যে কর্মরত রয়েছেন 12 জন। আবার কর্মস্থলে থাকা বাধ্যতামূলক থাকলেও 8 জন চিকিৎসকই থাকেন বরিশালে। মেডিকেলে আছেন অথচ এখান থেকে টিকিট দিতেছে না, বলতে স্যারে না করছে। একজন রুগীরও টিকিট দেয় না, আপনার উনি হচ্ছে সার্জারি বিভাগ। একজন ডাক্তার আসলে যে সে হলো সবসময়ের জন্য সে ব্যস্ত থাকে হলো দিয়ে অন্য অপারেশন প্রাইভেট রোগী দেখার জন্য সে ব্যস্ত থাকে সবসময়। এদিকে ঝিনাইদহের কালীগঞ্জে থানা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা কার্যক্রম চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। কর্তৃপক্ষ বলছে এখানে 21 জন চিকিৎসকের পরিবর্তে আছে মাত্র 3 জন, আর বহির্বিভাগ চলছে 1 জন চিকিৎসক দিয়ে। অন্যদিকে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভুগছে চিকিৎসক সংকটে। জুনিয়র কনসালটেন্ট পদ 10 জন থাকলেও গেল 5 বছরে নিয়োগ পায়নি কেউ। তাই রোগীদের বাধ্য হয়েই বেসরকারি হাসপাতালে সেবা নিতে হচ্ছে। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ বাকির হোসেন জানান, চিকিৎসকদের নিয়মিত করতে ব্যবস্থা নিয়েছেন তারা। সিসি ক্যামেরা এসে কিন্তু ইনস্টল করেছে, ফলে কি হয়েছে আমি অনেক জায়গাতে এখন সেটা দেখতে পারতেছি। মাননীয় প্রধানমন্ত্রী বলাতে কিন্তু আমি আরো সংখ্যাটা বাড়িয়ে দেবো। তবে হাসপাতালে রোগী ও স্বজনদের আছে বিস্তর অভিযোগ। আমাদের আলট্রাসাউন্ড এক্সরে করার জন্য বাইরে দিয়েছে, ভিতরে আছে তারপরে বাইরে পাঠাইছে। আমাদের সাথে পুরুষ লোক নয়, এখন আমরা ওনাকে নিয়ে আসছি, মহিলারা তো আমরা পারতেছি। শেরে বাংলা মেডিকেল থেকে আলট্রাসাউন্ড করাইতে পারি না, রুম বন্ধ ছিল, বাইরে করাইতে বলছে, বাইরে থেকে করাই নিয়ে আসছে। এদিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসকের অবহেলায় বাবুল হোসেন নামে এক রোগীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসক ভবানী প্রসাদ রায়ের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে গেল সোমবার লক্ষ্মীপুর সদর হাসপাতালে ওই রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসকের অনুপস্থিতি ও অবহেলাকে দায়ী করে স্বজনরা। অভি ইসলাম, টিভি। গাজীপুরের কালীগঞ্জে গণপিটুনিতে 2 ডাকাত নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, কালীগঞ্জ উপজেলার রাথুরা এলাকায় মঞ্জু মিয়ার বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা মালামাল লুট করে পালিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন চিৎকার করলে এলাকাবাসী ওই 2 ডাকাতকে আটক করে। পরে গণপিটুনিতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। জয়পুরহাটের 5 বিবিতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে 1 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন 2 র্যাব সদস্য। র্যাবের দাবি, নিহত সোহেল রানা এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী। ভোরে একটি চক্র এলাকায় মাদক কেনাবেচা করছে এমন খবর পেয়ে র্যাবের টহল দল ওই এলাকায় অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র্যাবও পাল্টা গুলি ছুঁড়লে সোহেল রানা নিহত হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। চট্টগ্রামের ফটিকছড়িতে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা মামলায় 2 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ আব্দুল হালিম এ রায় দেন। 2011 সালের 11 এপ্রিল উপজেলার নানুপুর ঢালকাটা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রবাসী ইউনিস সারাংকে কুপিয়ে হত্যা ও তার আরেক ভাইকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। অন্যদিকে মাগুরার মোহাম্মদপুর উপজেলার হরিণাডাঙ্গা গ্রামের একটি ধর্ষণ মামলায় মাসুদ মোল্লা নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। 2010 সালে 13 অক্টোবর হরিণাডাঙ্গার মৃত আবু বক্কর মোল্লার মেয়ে রিনা খাতুনের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ধর্ষণ করে আসামি মাসুদ।
রংপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে রংপুর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার রংপুর ইমারত নির্মাণ শ্রমিক কার্যালয়ে এক কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এদিকে নেত্রকোনায় অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। নেত্রকোনার মোক্তার পাড়ায় মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, মার্কেন্টাইল ব্যাংক নেত্রকোনার শাখা ব্যবস্থাপক AKM মাহমুবুর রহমান ছাড়াও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। দর্শক, সংবাদে যেমনটি বলছিলাম যে প্রধানমন্ত্রী হুঁশিয়ারি সত্ত্বেও শৃঙ্খলা ফেরেনি বিভিন্ন হাসপাতালে। তো এই মুহূর্তে কক্সবাজারে যাব, সেখানকার হাসপাতালে কি অবস্থা এই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, এই মুহূর্তে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, আপনি যে হাসপাতালে আছেন, অর্থাৎ কক্সবাজারের হাসপাতালগুলোতে সেবা কার্যক্রম কেমন দেখছেন, জানাবেন। জ্যোতি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি জানেন যে কক্সবাজারকে বলা হয় স্বাস্থ্যনগর, কিন্তু কক্সবাজারের সেভাবে স্বাস্থ্যের মানের দিক দিয়ে বলা গেলে সেভাবে অবকাঠামো গড়ে ওঠেনি, চিকিৎসা সেভাবে হয়নি মানগত। তারপরেও কক্সবাজার জেলা শহরে আমি এখন যে জেলা সদর হাসপাতাল আছি, যেটা 250 শয্যা বিশিষ্ট, এই হাসপাতালটির সমস্যাটা একটু ভিন্ন। আপনাকে বলে রাখি, এখানে রোহিঙ্গা সমস্যার কারণে এই জেলা সদর হাসপাতালটি রোহিঙ্গাদেরকে এখানে ভর্তি করা হয়। এখানে প্রতিদিন অন্তত 100 রোহিঙ্গা রোগী এখানে ভর্তি হয় এবং 250 শয্যার এই হাসপাতালটিতে রোহিঙ্গাদের কারণে প্রতিদিন 700 রোগী ভর্তি আছে। তো আপনি চিন্তা করেন, ওই যে তিন গুণ রোগী এখন হাসপাতালে গিজ করতেছে। এ কারণে বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। আপনাকে আশ্বস্ত করতে চাই যে আমাকে সদর হাসপাতাল আরএমও শাহিন আব্দুর রহমান চৌধুরী বলেছেন, এখানে বর্জ্য ব্যবস্থাপনার জন্য এনজিওর পক্ষ থেকে, MSF এর পক্ষ থেকে একটা প্ল্যান্টেশন করা হয়েছে। এখানে 3 পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনা অপসারণের জন্য তারা ব্যবস্থা নিয়েছেন। জরুরি বিভাগের জরুরি সংস্কার কাজ করতেছে, কিন্তু এখানকার আগত রোগী এবং কর্মকর্তারা বলছেন জরুরি বিভাগের কার্যক্রম একদম স্লো গতিতে চলছে, যে কারণে স্বাস্থ্যসেবা ধীরে হচ্ছে। এ হচ্ছে আমার সর্বশেষ। শাহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কক্সবাজার থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুর রহিম শাহিন। দর্শক, এরই সাথে সংবাদ শেষ করবো, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু, শিরিন শারমিন স্পিকার ও ফজলে রাব্বি ডেপুটি স্পিকার নির্বাচিত। এসএসসি ও সমমানের প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর অবস্থানে র্যাব, সাতক্ষীরায় আটক ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের একজন। এবং মুগদা হাসপাতালের সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটির কাজ শুরু, হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন। দর্শক, জেলা সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। এত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।